নমস্কার। রামনবমীর শুভেচ্ছা নেবেন। আজকে যে ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিওগুলো আপনি স্বাভাবিকভাবে অন্য কোথাও দেখতে পারবেন না। তার কারণটা হচ্ছে, যেগুলো তথাকথিত অনেক নামধারী মিডিয়া, তারা কিন্তু কেউ আপনাকে এই সংবাদগুলো দেখাবে না। কারণ তাদের প্রত্যেকেরই কিছু দায়বদ্ধতা আছে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের কাছ থেকে টিভি অ্যাড পাচ্ছে, কি খবরের কাগজে অ্যাডভার্টাইজ পাচ্ছে, এগুলো দিয়ে তারা তাদের খবরের কাগজটা চালাচ্ছে, এবং আপনি সেই খবরের কাগজটাই পড়ছেন, যেটা হচ্ছে তাদের মতো করে হচ্ছে। অর্থাৎ দেখুন, এই যে মালদাতে এত বড় ঘটনাটা ঘটে গেল, তারা কিন্তু কিছু জানায়নি। এবার মালদাটা দেখে আপনারা বুঝেছেন ওখানে এটা হচ্ছে, কিন্তু আমি আজকে আপনাদের যে ভিডিওগুলো দেখাবো, সেই ভিডিওগুলো মালদা তো তাও পশ্চিমবাংলার মাঝামাঝি অংশে পড়ে। আর পশ্চিমবাংলার কুচবিহার জেলার দিনহাটা সাব ডিভিশন, যেটা বাংলাদেশের সীমান্তে, একদম সীমান্তবর্তী গ্রামগুলোতে, সেখানে কিরকম পরিস্থিতি আছে। বাম আমলে কেশপুর গড়বেতার কথা নিশ্চয়ই শুনেছেন। সেখানে না শ্মশানের শান্তি বিরাজ করত। এখানেও সেই শ্মশানের শান্তি বিরাজ করছে। সেই শ্মশানের শান্তি কিরকম আছে সেটার একটা উদাহরণ। এর মধ্যে আমিও একজন ভিকটিম। আমার কাছেও এমন কিছু কল এসছে, যে নাম্বারগুলো আমি টাইম টু টাইম আপনাদের কাছে তুলে ধরবো, যে আমার কাছে বিভিন্ন রকম থ্রেটনিং কল এসছে। তো এখন আমরা মূল প্রসঙ্গে আসছি। মূল প্রসঙ্গটা কি? আজকে 6 তারিখ, 6ই এপ্রিল। আজকে রামনবমী ছিল। রামনবমী বলতে আমরা যেটাকে বাসন্তী পূজার নবমী বলি, সেই নবমীটাকেই মূলত রামনবমী বলা হয়। এখন এটাকে নিয়ে অনেকেই পশ্চিমবাংলায় তৃণমূল একটা নতুন ডেফিনেশন তৈরি করার চেষ্টা করছে। যে ডেফিনেশনটা এইরকম, যে রামনবমী বা সোকল্ড বুদ্ধিজীবী, যে রামনবমী পশ্চিমবাংলার কালচার নয়। আমি জানি না পশ্চিমবাংলার কালচার কোনটা। পশ্চিমবাংলার কালচার কি ওই চাকরি চুরি করা, চাকরি চুরি করা, বালি চুরি করা, কয়লা চুরি করা, চিটফান্ডের পয়সা চুরি করা, এগুলো কি পশ্চিমবাংলার কালচার? নাকি ওই থ্রেট করে সবাইকে, মানে মানুষকে কম্পোজ করে রাখা, মানুষকে একদম পুরো চাপের মধ্যে ফেলে রেখে সেখানে মানে সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করা, সেটাই কি কাজ? আমরা দেখতে থাকি আর আলোচনা চলতে থাকুক। এখন প্রশ্নটা হচ্ছে, গতকাল রাত্রিবেলা বিজেপির একজন পঞ্চায়েতের বাড়িতে কিছু দুর্বৃত্ত, তথাকথিত সরকারি ভাষাতে দুর্বৃত্ত, তারা আক্রমণ করেছে। এখন দুর্বৃত্ত পঞ্চায়েতের, বিজেপির পঞ্চায়েতের বাড়িতেই কেন আক্রমণ করলো? আসলে বিষয়টা হচ্ছে যে বিজেপি যেন না, মানে বিজেপির লোকেরা বা যারা সোকল্ড এই রামনবমীকে সমর্থন করে, তারা যেন পথে না বেরোতে পারে, সেই জন্য তাদেরকে ওখানে মানে থ্রেটনিং করা হয়েছে, এবং যা মানে রাহাজানি করা হয়েছে। কিন্তু ঘটনাটা কি এইখানেই শেষ হয়েছে? না, এখানে শেষ হয়নি। এই ঘটনাটা যে ঘটবে, তার পরিকল্পনাটা কিন্তু মেটিকুলাসলি অনেক আগের থেকে ডিজাইন ছিল। কিরকম ডিজাইন ছিল আমরা জানি। দিনহাটা কোর্টে কুচবিহারের বিধায়ক, কুচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক শ্রী নিখিল রঞ্জন দে, তিনি কিছুদিন আগে একটি মামলার ক্ষেত্রে, রাজনৈতিক মামলার ক্ষেত্রে হাজিরা দিতে এসেছিলেন। তো সেদিন তার সঙ্গে কি ব্যবহার করেছে, কম বেশি তিনি বিধায়ক ছিলেন, ছোটখাটো মিডিয়াতে সেটাকে তুলে ধরা হয়েছে। যাই হোক, গেল। বড় মিডিয়া তো আগেই বলেছি, বড় মিডিয়া এগুলো সংবাদ করবে না, সেরকম ভাবে করবে না, গেল। আর এটা তো কলকাতা নয় যে কলকাতার সংবাদ তারা করবে। কলকাতা শহরের মাঝখানে যদি কিছু হয় তখন তারা করবে, কারণ তাদের ক্যামেরার লেন্সটা খুব দুর্বল। এখন প্রশ্নটা হচ্ছে, সেটা দিয়ে শুরু হলো। ঠিক তার কিছুদিন পরে আমাকে, যেদিন ওই মালদার ঘটনাটা ঘটলো, সেই মালদার ঘটনাটা ঘটার কারণে আমাকে থানায় ডাকা হলো। থানায় গেলাম, থানা থেকে ফিরে এসে একটা লাইভ করলাম, এবং তারপরেই আমাকে বিভিন্নভাবে তার পরের দিন থ্রেট করা হলো। সেই নাম্বারগুলো আমার কাছে আছে। সেই নাম্বারগুলো আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, শুধু শেষে একটা স্টার থাকবে, বাকি তো সব আপনারা দেখতেই পারবেন। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে ব্যক্তিরা, এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিরা হচ্ছে সেই ব্যক্তিরা যারা কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন। সেই যে পরিস্থিতিটা, অর্থাৎ নিখিল রঞ্জন দেকে দিয়ে যেটা শুরু হলো, তার পরবর্তীকালে এলো যে এখানে এই রামনবমীর একটা পুজো এবং
প্রসেশনের ব্যবস্থা করা হবে সেরকম করে একটা কমিটি তৈরি করা হয়েছিল। তো দিনহাটা শহরেরই একটি ছেলে, তাকে পরের দিনই সঙ্গে সঙ্গে ডেকে এনে বাই প্রেশার তাকে, তার এই ফেস দেখলে পরেই বোঝা যাচ্ছে যে সে কতটা খুশি হয়ে তৃণমূল জয়েন করছে, তাকে থ্রেট করে জয়েনিং করানো হয়েছে। যাই হোক, হয়েছে, মানুষ চাপ সহ্য করতে পারেনি, কিন্তু এখানেই তারা থেমে থাকে। এটার পরে কুচবিহার জেলা বিজেপির একজন কার্যকর্তা, তিনি, তার বাড়িতে আক্রমণ হলো। এবার তার বাড়িতে আক্রমণ হওয়ার পরে পরবর্তীতে আবার আমাকে ফোন করে জানানো হয়েছে, আমি সেই নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম। তা এবার সেখানেই তারা থেমে থাকেনি, যখন দেখছে তারপরেও প্রস্তুতি চলছে, গ্রামাঞ্চলে গত কালকের থেকে বা বলতে পারেন গত পরশু, অর্থাৎ সপ্তমী থেকে পুজোর পরিকল্পনা, রাম পুজোর যে পরিকল্পনা প্রস্তুতি চলছিল, সেখানে বাড়িতে বাড়িতে গিয়ে থ্রেট করা হয়। এবং আজকে গতকাল রাত্রে থেকে আজকে সকালবেলা পর্যন্ত গ্রামে গঞ্জে সর্বত্র মোটর সাইকেল হেলমেট বিহীন ভাবে, উইদাউট পারমিশন, তারা মিছিল করে বেরিয়েছে। কারা বেরিয়েছে? সীমান্তবর্তী এলাকা। এখন আমার প্রশ্ন আপনাদের সকলের কাছে, এই ভিডিওটা কি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের নেই? যদি আপনাদের না থাকে তাহলে আর কিছু বলার নেই। আমি আপনাদের একটাই অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গ্রামাঞ্চলের চাপা সন্ত্রাস যেগুলো আছে, সেই চাপা সন্ত্রাসের খবরগুলো এবং মেটিকুলাসলি ডিজাইন এক একটা বিধানসভা কেন্দ্রে, এক একটা জেলার এক একটা মহকুমার এক একটা বিধানসভার বিভিন্ন খবরগুলো যে মেটিকুলাসলি ডিজাইন হয়েছে, সেই ডিজাইনগুলো আপনাদের সামনে দেখাবো। এবং সেই কারণেই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, সেই কারণেই এটা পৌঁছে দিতে হবে। আরেকটা কথা আমি আপনাদের বলছি, আপনারা ওই কলকাতা ভিত্তিক খবরের কাগজগুলোকে এবং সংবাদ মাধ্যমগুলোকে ছাড়ুন, সেখানে আপনাদের কথা লেখা হয় না, সাধারণ মানুষের কথা। তারা যখন সরকার পরিবর্তন হবে তখন তারা আপনার পক্ষে লিখবে, সুতরাং তাদের গুরুত্ব দিয়ে লাভ নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এরকম যারা প্রতিবাদী চ্যানেল আছে সেগুলোকে সাবস্ক্রাইব করুন। হয়তো আমার উপর আবার আক্রমণ হবে, আবার এখন থ্রেটনিং হয়েছে, হয়তো আক্রমণ হবে, কিন্তু মাথা উঁচু করে থাকবো, এইটুকু বলতে পারি। পরের দিন আসবো কেন দিনহাটার এই অবস্থা হলো, এই আলোচনা নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।